আরুষি, আমার সঙ্গে রয়েছে আমার পার্টনার সুচন্দ্র। আর আমরা আমাদের চ্যানেল 22 ক্যারেট ফিল্মিতে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমাদের আড্ডার বিষয় না তো সিনেমা না তো সিরিজ। তাহলে আমাদের আজকের আড্ডার বিষয় কি? আমাদের আড্ডার আজকে বিষয় হচ্ছে যে আপকামিং পুজো প্ল্যান। হ্যাঁ, তবে সেটা একেবারেই শপিং মলে গিয়ে কি কি জামা কাপড় কিনবো সেটা নিয়ে নয়, রাদার হলে গিয়ে কি কি সিনেমা দেখবো সেটা নিয়ে। কারণ আমরা যারা মুভি লাভার অ্যাজ ওয়েল অ্যাজ বাঙালি, আমাদের কাছে দুর্গাপুজো যতটা দুর্গাপুজো হিসেবে মানে ফেস্টিভ্যালের একটা জায়গা, ঠিক ততটাই আবার পুজোতে সিনেমা দেখবো সেটাও একটা আমাদের কিন্তু খুব আনন্দের একটা বিষয়। আমরা মুখিয়ে থাকি যে কি কি সিনেমা রিলিজ করছে, এবং আমরা কিন্তু এবছর অলরেডি বেশ কিছুদিন আগেই এইটা নিয়ে অনেক ইউটিউবাররা অলরেডি অনেক ভিডিও করেছে। তো আমরা কিন্তু অলরেডি জেনে গেছি পুজোতে কি কি সিনেমা আসছে। তো আমার সঙ্গে আমার পার্টনার সুচন্দ্র রয়েছে, আমার ভাই। আজকে আমি হব ইন্টারভিউয়ার, ও হবে আমার কাইন্ড অফ গেস্ট, যদিও চ্যানেলের হোস্ট ও নিজেও, কিন্তু আজকে ও অ্যান্সার দেবে, আমি কোশ্চেন করব। তো তোকে আমি প্রথমে যেটা বলবো যে সেটা হচ্ছে, তুই তো 2023-এর পর থেকে হলে গিয়ে সিনেমা দেখা তোর শুরু আফটার এইচএস। নাই করে দাও, তোর অনেক সিনেমা, কটা সিনেমা হলে দেখা হয়ে গেছে তো এখন অবধি? কমসে কম 30টা দেখা হয়ে গেছে। 30টা সিনেমা হলে দেখা হয়ে গেছে 2023-এর পর থেকে সিনেমা দেখা শুরু করে। তো অবভিয়াসলি সেরকম পরিমাণ মুভি নিয়ে প্যাশন বা পাগলামি না থাকলে হয় না। তো তুই আমায় বল, পুজোতে 5টা বাংলা সিনেমা আসছে, এই পুরো বিষয়টা নিয়ে আমি সিনেমা ওয়াইজ পড়ে আসছি তোর কাছে। 5টা সিনেমা বাংলা পুজোতে রিলিজ করছে, তুই এই বিষয়টা নিয়ে তোর কাছে এটা তোর কাছে কতটা এক্সাইটমেন্ট? অ্যাকচুয়ালি আমরা দেখি যে অনেক মানে অ্যাকচুয়ালি বাংলা সিনেমার ঐতিহ্যটা অনেকের কাছে, আমাদের কাছে খুবই ইমোশনাল। যখনই একটা বাংলা সিনেমা বেরোয় আমরা ভাবি যে কোথায় গিয়ে দেখবো, কোন হলে গিয়ে দেখবো বা কিভাবে দেখবো, আমাদের এক্সপেকটেশনটা অনেক হাই থাকে সবকটা মুভির ক্ষেত্রে। তো 5টা বাংলা সিনেমা বেরোচ্ছে, সেটা শুধুমাত্র পুজো ছাড়া তো আরো আছে। তো আমরা পুজো নিয়ে ডিসকাস করছি। তো পুজোর সময় যে 5টা সিনেমা বেরোচ্ছে, আমার তো ওইগুলো নিয়ে এক্সপেকটেশন অনেকটা হাই আছে, কারণ প্রত্যেকটার অ্যাক্টর ডিরেক্টর আনপ্যারালাল। এর আগে ওনারা আমাদেরকে যে সিনেমাগুলো গিফট করেছে সেগুলো দেখে আমাদের এক্সপেকটেশন লেভেলটা আরো বেড়ে গেছে প্রত্যেকটার ক্ষেত্রে। অ্যান্ড আমি যদি বলি যে সিনেমাগুলো বেরোচ্ছে, তো হ্যাঁ, আমি তাহলে আমি সিনেমার নাম ওয়াইজ আসি তোর কাছে। হ্যাঁ, সবার আগে আমার একটা ব্যাপার আছে, আমি একটু প্রায়োরিটি লিস্টে যেটা সবথেকে উপরে থাকে সেটা নিয়ে সবার লাস্টে আসা প্রেফার করি। তো আমি সবার আগে তোর কাছে যে সিনেমাটা নিয়ে যাব সেটা হচ্ছে বানসাল বলে একটা সিনেমা বেরোচ্ছে, যেখানে কাস্টিং হচ্ছে অপরাজিতা আড্ড, বনি আর রবিনা টেন্ডন, যাকে আমরা হিন্দি সিনেমা বা সিরিজে দেখে এসেছি। তো এরকম একটা কম্বিনেশন, অ্যাক্টরদের কম্বিনেশনে একটা বনি প্রচুর দিন সেভাবে কোনো লাইমলাইটের সিনেমা করেনি, সেখানে সোজা অপরাজিতা আড্ডর সঙ্গে। তো এই যে কোঅর্ডিনেশন বা কেমিস্ট্রিটা যে হতে চলেছে, যে অপরাজিতা আড্ড আর বনি এক স্ক্রিনে, এই কেমিস্ট্রিটা নিয়ে তুই কতটা এক্সাইটেড, বা তোর কি মনে হচ্ছে এই কেমিস্ট্রিটা অন স্ক্রিন কতটা কাজ করতে পারে, বা দর্শকদের বা তোর অ্যাজ এ দর্শক এটা কতটা ভালো লাগতে পারে বলে তোর এক্সপেকটেশন? অ্যাকচুয়ালি বানসালের আমি কিছুদিন আগে একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে। তো বনি সেনগুপ্তর ক্যারেক্টারটা ওখানে হচ্ছে পুলিশের। তো সেদিক দিয়ে আমরা বনিকে সেভাবে কিন্তু অ্যাক্টর হিসেবে মানে দেখেছি, অবশ্যই ভালো সিনেমা করেছে, ওর ফার্স্ট সিনেমা খুব সম্ভবত বরবাদ, সেখানে ওর যা অ্যাক্টিং, তারপরে আমরা বনি সেনগুপ্তকে সেভাবে হয়তো খুঁজে পাইনি সিনেমার মধ্যে দিয়ে। কিন্তু এতদিন পরে বানসাল বেরোচ্ছে, সেখানে বনির একটা লুক দেখেছি আমরা, এবং ওর ক্যারেক্টারটার মধ্যে একটু ডিফারেন্স আছে অন্য ক্যারেক্টারগুলোর থেকে। তো আমি সেক্ষেত্রে মনে করি বনি সেনগুপ্ত আমাদেরকে নিরাশ করবে না, এবং আমার একটা এক্সপেকটেশন আছে অনেকটা। প্লাস বনি সেনগুপ্তর সাথে আছে অপরাজিতা আড্ড, উনি খুব বিশাল বড় মাপের একজন অ্যাক্টর, এবং আমরা ওনাকে রিসেন্টলি দেখেছি 5 নম্বর স্বপ্নময় লেনে, এবং খুব টাচি ব্যাপার, মানে উনি যে অ্যাক্টিং গুলো করে সেটা সিম্পল অ্যাক্টিং, যেটা কিনা সিম্পলের মানে সিম্পলটা কিন্তু খুব ইম্প্যাক্টফুল হয়। তো সেখানে আমরা বনি সেনগুপ্তর সাথে অপরাজিতার একটা কেমিস্ট্রি দেখবো বা কমিউনিকেশন দেখবো, একটা ভালো অ্যাক্টিং দেখবো, এবং সাথে আছে রবিনা টেন্ডন, হিন্দি আর্টিস্ট। ওনাকে আমরা খুব একটা সেভাবে বাংলায় দেখিনি হয়তো, তো উনিও থাকবেন বানসাল সিনেমাটায়। সব দিক দিয়ে আমার তো মনে হয় এটা খুব একটা ভালো সিনেমা হবে আমাদের দেখার জন্য।
এবারে কতটা হবে সেটা অবশ্যই আমরা গিয়ে দেখলে বুঝতে পারবো। বিশেষ করে যে কেমিস্ট্রিটা, মানে হ্যাঁ। অপরাজিতা আড্ড, বনি সেনগুপ্ত একসাথে স্ক্রিনে যখন ফেস টু ফেস অ্যাক্টিং করবেন, মানে কেমিস্ট্রি হলো দুজন ক্যারেক্টারের, কিন্তু কেমিস্ট্রিটা স্ক্রিনে যত কাজ করে তত কিন্তু সেই ক্যারেক্টারগুলো, অ্যাক্টরদের কেমিস্ট্রি কাজ করলে কিন্তু ক্যারেক্টারগুলো আমাদের কাছে আরো বেশি অ্যাকসেপ্টেবল হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এইটা গেল। এরপর আমি আসবো সেকেন্ড যে সিনেমাটা নিয়ে তোকে জিজ্ঞেস করতে, সেটা হচ্ছে দুর্গানগর বলে একটা সিনেমা আসতে চলেছে, যেখানে একটা বহু পরিচিত কাপল, যারা কিনা যখন তারা সিনেমা শুরু করে তারা যথেষ্ট একটা হাইলাইটেড কাপল ছিল, মানে হাইলাইটেড পোস্টার্স ছিল, কাপল বলার থেকে বলবো পোস্টার্স ছিল। তার মধ্যে অন্যতম একটা খুব হিট সিনেমা হচ্ছে অমানুষ। আমার দেখা ভীষণ একটা আমার কাছের সিনেমা অমানুষ, সোহম শ্রাবন্তী। হ্যাঁ। অলরেডি সবাই বুঝে গেছে যে আমি কোন দুজনের কথা বলছি। এতদিন পরে এত নিজেদের অন্য অন্য সব সিনেমা পার করে এসে আবার জুটি বাঁধছে সোহম শ্রাবন্তী। বাঙালি দর্শক হিসেবে তুই অমানুষ তো দেখেইছিস, তারপরে বল যে ওই সিনেমাটা ফান্দে পড়িয়া বাবা কান্দে, এটা রয়েছে। এরকম সোহম শ্রাবন্তীর অনেকগুলো সিনেমাই রয়েছে যেগুলো কিন্তু, এবং সোহম শ্রাবন্তীর একটা সিনেমা যেটা আমি জানি না দর্শকরা দেখেছে কিনা, সেটা কিন্তু নায়ক নায়িকা হিসেবে নয়, ওরা একেবারেই ভাই বোনের রোল প্লে করেছিল। যে সিনেমার নায়ক নায়িকা ছিল প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং অভিষেক চ্যাটার্জি, শতাব্দী রায়, সেটা মায়ার বাঁধন। সেই সিনেমাতে শ্রাবন্তী প্রসেনজিতের মেয়ের রোল করেছিল এবং সোহম অভিষেকের ছেলে, তো ওরা ভাই বোনের রোল প্লে করেছিল। তো তারপর যাই হোক, সেখান থেকে এই এতগুলো সিনেমা করার পর সোহম শ্রাবন্তী বেশ একটা হিট জুটি, সেই হিট জুটি আবার এতদিন পরে ব্যাক করছে, এটা নিয়ে তোর এক্সাইটমেন্ট কিরকম রয়েছে? সোহম শ্রাবন্তীকে তুই একসাথে আবার স্ক্রিনে দেখার জন্য কতটা ওয়েট করে আছিস? ছোটবেলা থেকে আমি সোহম শ্রাবন্তী সিনেমা দেখেছি। অমানুষ আমার খুবই ফেভারিট একটা সিনেমা, এবং তারপরে ফান্দে পড়িয়া বাবা কান্দেরে ওটাও দেখেছি। তো সোহম শ্রাবন্তী কাপেল হিসাবে খুব ভালো, কাপেল মানে সিনেমার লাইফে। অ্যান্ড আমার সোহম শ্রাবন্তীর যে সিনেমাটা করেছে দুর্গানগর, সেটা নিয়েও এক্সপেকটেশন অনেকটাই আছে, কারণ এতদিন পরে কাপেল হিসাবে ওরা ব্যাক করছে এই সিনেমাটায়। কারণ হয় না যে একটা আমরা সিনেমা করতাম, এবারে হঠাৎ করে একটা জুটি ভেঙে যায়, যেমন আমাদের প্রসেনজিৎ ঋতুপর্ণা একটা বড় এক্সাম্পল। যদিও আমি ওই জুটির সাথে এই জুটির কম্পেয়ার কোনোভাবে করছি না, বাট 15 বছর পর যখন প্রাক্তন এসেছিল, গোটা দর্শক মহল মুখিয়ে ছিল কখন স্ক্রিনে গিয়ে দেখবে। সোহম শ্রাবন্তী হয়তো ততটা ফেমাস নয়, কিন্তু সোহম শ্রাবন্তীও কিন্তু বাঙালি দর্শকদের কাছে খুব পরিচিত একটা চেনা জুটি, বিশেষ করে আমাদের মতো জেনারেশনের কাছে, যারা মোটামুটি ছোটবেলায় এদের সিনেমা দেখে শুরু হয়েছে, তাদের কাছে সোহম শ্রাবন্তীর ব্যাক করাটা, একসাথে ব্যাক করাটা খুবই একটা এক্সাইটমেন্টের ব্যাপার, এবং আমার এক্সপেকটেশন অনেকটাই হাই আছে, জানি না কতটা হবে। তো সোহম শ্রাবন্তী যখন ফিরছে, আমি চাই যে অ্যাজ এ দর্শক ওরা আমাদেরকে খুব ভালো একটা কিছু সিনেমা উপহার দিক, এবং সিনেমার কনসেপ্ট এখনো অবধি জানি না, তো আশা করছি কিছুদিনের মধ্যেই জানবো, যেহেতু পুজোতে অনেকটা টাইম আছে। হ্যাঁ, টাইম আছে এই। আচ্ছা, এবার তো দুটো সিনেমারই আমরা আলোচনা করলাম, একজন মেল স্টার, একজন ফিমেল স্টার নিয়ে। এবার একটু স্বাদ বদল করে একটু হাওয়াটা বদলানো যায়। তো এই হাওয়া বদলাতে গেলে প্রথম যে সিনেমাটার নাম মনে আসে সেটা হচ্ছে হাওয়া বদল, যেখানে আমরা কোনো নায়ক নায়িকা না, দুজন নায়ক, দুজন বন্ধুর জুটি দেখেছি, এবং সেই বন্ধুত্বের জুটি কিন্তু শুধু অনস্ক্রিন না, অফস্ক্রিনও ভীষণ স্ট্রং। পরমব্রত চ্যাটার্জি এবং রুদ্রনীল সেন দুজন কিন্তু ভীষণ ভালো বন্ধু অফস্ক্রিনও। ওনাদের প্রচুর একসাথে কাজ রয়েছে, তিন ইয়ারি কথা রয়েছে। সব থেকে ওনাদের মানে সিগনিফিকেন্ট যে কাজগুলো একসাথে করেছে তার মধ্যে হাওয়া বদল ভীষণ একটা সিগনিফিকেন্ট সিনেমা, কমেডি সিনেমা, যেখানে দুজন মানে পরমব্রত চ্যাটার্জি ডিরেকশন, এবং সেইটারই আবার একটা সিকুয়েল আসছে, ঠিক আছে? আবার ফের হাওয়া বদল না, আবার হাওয়া বদল, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, মানে হাওয়া বদলের সিকুয়েল আসছে। এটা হচ্ছে মেন আমাদের দর্শক হিসেবে পাওনা, যে পরমব্রত চ্যাটার্জি, রুদ্রনীল সেন আবার একসাথে, দুজন মেল পোস্টার একসাথে আবার নিজেদের জুটিটাকে ব্যাক করাচ্ছে। তো তুই অ্যাজ এ মুভি লাভার পরমব্রতর খুব ফ্যান আমি জানি, ঠিক আছে? রুদ্রনীলের সিনেমাও তুই নিশ্চয়ই দেখেছিস, এবং লাভ এক্সপ্রেসের আমাদের রুদ্রনীল সেনের প্রচুর কাজ রয়েছে, ঠিক আছে? এবং রুদ্রনীল সেনের প্রচুর কাজ রয়েছে, ঠিক আছে, কিন্তু লাভ এক্সপ্রেসের জন্য না, রুদ্রনীল আমাদের কাছে একটা
আলাদা জায়গা নিয়ে নিয়েছে, আলাদা আইডেন্টিটি তৈরি করে নিয়েছে। তো এবার ওটাই বলছি যে পরমব্রত রুদ্রনীল এই যে জুটিটা আবার একসাথে তুই দেখবি, আর হাওয়া বদল অনেকটা আগেরই সিনেমা, অনেকটা আগে সিনেমা, প্রায় 2016-17, প্রায় 7-8 বছর পরে সেটার সিকুয়েল আসছে। তো এই যে মানে আমাদের প্রত্যেকেরই তো একটা করে এরকম বন্ধু থাকে যারা দেখবে অনেক দিন পর আমাদের সেই বন্ধুর সাথে হয়তো রিউনিয়ন হয় নিজেদের কাজে ব্যস্ত থাকার পর। তো এরকম দুজন বন্ধু আবার স্ক্রিনে রিউনাইটেড হচ্ছে। আমার যদি বলি পরমব্রত চট্টোপাধ্যায়ের ওপর খুবই মানে ভরসা আছে, কারণ পরমব্রত চট্টোপাধ্যায়ের ডিরেকশনে আমি অনেক সিনেমা সিরিজ দেখেছি এবং পরমব্রত চট্টোপাধ্যায় পার্সোনালি আমার খুব ফেভারিট একজন অ্যাক্টর। সেটা কিসের সূত্রে জানি। হ্যাঁ, পরমব্রত চট্টোপাধ্যায়ের অ্যাক্টিং, ডিরেকশন, ওদিকে গান সব কিছু নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় একজন ভার্সাটাইল একজন খুব অ্যাক্টর। সাথে রুদ্রনীলও খুব ভার্সাটাইল অ্যাক্টর এবং ওদের দুজনের অ্যাক্টিং নিয়ে আমার বলার কোনো অধিকার নেই। উত্তেজনায় আসলে একটা জিনিস খুব ভুল করে ফেলেছি দর্শকদের জন্য, সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ। টাইটেলটা আমরা বারবার ভুল করে সেম বলে দিচ্ছিলাম, তার জন্য সরি। মানে সিনেমা নিয়ে এক্সাইটেড আলোচনা হতে হতে টাইটেলও ভুল করে ফেলি মাঝে মাঝে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এবারে পরমব্রত রুদ্রনীল যেমন দাদা বললো অফ স্ক্রিন বন্ধু, তেমন অন স্ক্রিনও ওদেরকে আমরা খুব ভালো একটা কেমিস্ট্রি দেখবো। এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে সিনেমার বাইরে যারা বন্ধুত্ব এরকম হয় না, তাদের সিনেমার কেমিস্ট্রিটা এমনি আগে থেকে খুব জোর। হ্যাঁ, ওটাই মানে আলাদা করে কিছু এফোর্ট দিয়ে তৈরি করতে হয়, অলরেডি ওটা রয়েছে ওদের মধ্যে, তো সেটাই স্ক্রিনে ফুটে ওঠে। সেটাই স্ক্রিনে ফুটবে। এবং হাওয়া বদলের পরে আবার ফের হাওয়া বদল যখন বেরোচ্ছে সেটা 7-8 বছর পরে, এবং যারা ওই সিনেমাটার দর্শক সেই টাইমে ছিল তারা এই টাইমে আবার দর্শক হবে এবং আরো বেশি দর্শক হবে, কারণ আরো তারা বেশি কানেক্ট করতে পারবে, কারণ তাদেরও কিন্তু লাইফে একটা জার্নি 7-8 বছরে গেছে। তো যেটার সাথে হয়তো নিশ্চয়ই তারা সেই জার্নির, দুই বন্ধুর জার্নির একটা সিমিলারিটি খুঁজে পাবে, যে 7-8 বছর পরে সেই দুই বন্ধু আবার নিজেদেরকে কোথায় এক্সপ্লোর করছে। তো আমাদের প্রত্যেকের লাইফে এরকম একজন দুজন কিন্তু বন্ধু থাকে, যেটা বলছিলাম যে তারা কিন্তু সময়ের নিরিখে, কাজের প্রেসারে হয়তো তাদের মধ্যে সেই যোগাযোগটা থাকে না। যারা ওই টাইমে এই বিষয়টা দেখেছে বা ওই সিনেমাটা দেখেছে এবং তাদের পরেও তাদের লাইফে, নিজেদের লাইফে, পার্সোনাল লাইফে কিছু চেঞ্জেস এসেছে, তারা অবশ্যই এই সিনেমাটার সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারবে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা জানি যে আমাদের পাশে একটা বন্ধু থাকার কতটা প্রয়োজনীয়তা। বাবা মা, ফ্যামিলি সবাই থাকে, বাট সাথে যদি একটা বন্ধু থাকে তাহলে বন্ধুর মতো বন্ধু অবশ্যই। সেই বিষয়টাই আর কি 2016-17 পরে 2025-এ রিলিজ করবে। তো আমি তো অবশ্যই এক্সাইটেড সেই সিনেমাটা দেখার জন্য, এবং ওদের কেমিস্ট্রি বা বন্ধুত্বের কেমিস্ট্রিটা কিরকম হবে, হাওয়া বদল থেকে এখানে কিছু চেঞ্জেস হবে কিনা, কিছু বদল হবে কিনা সেটাই দেখার জন্য অবশ্যই। আচ্ছা, 5টার মধ্যে 3টে গেল। হাই ভোল্টেজ, ব্যাক টু ব্যাক দুটো আর পড়ে রয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে পেনাল্টিমেট যে সিনেমাটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা বেরোবে, যেটা যখন রিলিজ করেছিল তার পার্ট 1, সেটা ভীষণভাবে দর্শককে একদম মানে হিলিয়ে দিয়েছিল। ওটা না হিলাকে ডাকতে, মানে পুজোতে সে বছরও 4টে রিলিজ ছিল 2023, এবং 4টে সিনেমার মধ্যে সব থেকে ভালো সিনেমা এটাই হয়েছিল। আমাদের সব থেকে বেশি এক্সপেকটেশন ছিল দশম অবতার নিয়ে, তার অবভিয়াসলি নিজস্ব রিজন রয়েছে। সেখানে পিরিয়ডিক মুভি বাঘা যতীনের মতো একটা সিনেমা ছিল, যেটা দেব করেছে, দেব কাস্টিং এ ছিল, আর দশম অবতারে প্রসেনজিৎ অনির্বাণ, এবং সবথেকে বড় কথা দশম অবতার 22শে শ্রাবণের প্রিকুয়েল। এটা প্রসেনজিৎ অনির্বাণ রয়েছে পরের কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক আবার 12 বছর পরে প্রবীর রায়চৌধুরীকে দেখতো, তো ওটার এক্সপেকটেশন লেভেলই আলাদা। ওটাতে দশম অবতারের কি প্লট সেটা দর্শকের কাছে ম্যাটারই করেনি, ম্যাটার করেছে প্রবীর রায়চৌধুরীকে তারা 12 বছর পরে দেখবে। এবং বিজয় পোদ্দার, যাকে কিনা তার একটা ভিঞ্চিদাতে যে লুকে রেখেছি তার থেকে একটা প্রিভিয়াস টাইপে দেখবে। বাট এই এত কিছু, মিতিন মাসিতে কোয়েলের মিতিন মাসির কিন্তু আগের গল্পটাও যথেষ্ট হিট। তো এতগুলো ফ্যাক্টরকে টপকে যে সিনেমাটা সব থেকে আমি বলবো যে লিস্ট এক্সপেকটেশনে ছিল, যদিও শিবপ্রসাদ নন্দিতার থেকে কেউ লিস্ট এক্সপেকটেশন করে না, ওটা আমি হাইপের নিরিখে বলছি, কিন্তু অ্যাক্টিং, গল্প সব দিক থেকে আমি বলবো রক্তবীজ বাকি 3টে সিনেমাকে ছাপিয়ে গেছে অবশ্যই। এবং সেই রক্তবীজের পার্ট 2, যেটার জন্য দর্শকরা প্রত্যেকে ভীষণভাবে মুখিয়েছিলাম, বিকজ রক্তবীজ শেষই করেছে এমন একটা জায়গায় দর্শক হিসেবে যে কেউ ওয়েট করতে বাধ্য। তুইও তার মধ্যে থেকে এক্সেপশনাল নোস, আমি জানি তুইও ভীষণভাবে এক্সাইটেড। সেই রক্তবীজ 2
ফাইনালি আসছে উইথ ইটস এক্সটেন্ডেড কাস্ট। কৌশানী, নুসরাত, দুটো বড় নাম অ্যাড হয়েছে এবার এই ফ্র্যাঞ্চাইজির সাথে। আবির মিমি তো রয়েছেই। অঙ্কুশ আগেবার আমরা যে ছোট রোলে দেখেছিলাম, এবার আমরা ওর অ্যাকচুয়াল ক্যারেক্টারটা এক্সপ্লোর করতে পারবো। তো তুই এই পুরো বিষয়টা নিয়ে তোর হাইপ, তোর এক্সপেকটেশন, তোর অ্যাজ এ দর্শক যে অপেক্ষা রক্তবীজ 2 এর জন্য, এইটা একটু আমাদের সাথে। আমি যখন রক্তবীজ 1 মানে রক্তবীজ পার্ট 1টা যখন দেখেছিলাম তখন নন্দনে দেখেছিলাম এই সিনেমাটা, এবং এটা আমরা যে 4টে সিনেমা একসাথেই দেখেছিলাম সেইবারে। তো এটা আমাদের ফার্স্ট সিনেমা ছিল ওই দিনকে। তো রক্তবীজটা যখন যাচ্ছিল না, মনে হচ্ছিল যে এই সিনেমাটা কিছু একটা করতে পারে, এবং শুনছিলাম যে রক্তবীজ খুব ফেমাস হয়েছে। এবারে সেটা দেখলাম, দেখার পরে বুঝলাম যে হ্যাঁ রিজন আছে, এবং যে জায়গাটায় শেষ করেছে বিষয়টা, অঙ্কুশ একটা, হ্যাঁ, যেটা বোঝাই যায়নি যে মানে অঙ্কুশের মতো ক্যারেক্টার, মানে অঙ্কুশ খুব ভালো ভালো সিনেমা করছে এবং করেওছে। তো ও একটা ওরকম একটা ফানি ক্যারেক্টার ছিল যেখানে নাচ করছিল, ওখান থেকে যে ও ওই জায়গাটায় আসতে পারে এটা তো আমি মানে আমরা কেউই করতে পারি। এটাই সিনেমাটার সবথেকে বড় সাসপেন্স ছিল। তো তারপরে ওই সিনটা দেখার পর রক্তবীজ পার্ট 2, তো পার্ট 2 নিয়ে নন্দিতা শিবপ্রসাদ প্রথমত, এবং ওরা যখনই কোনো কিছু নিয়ে আসে আমাদেরকে নিরাশ করেন, এবং বহুরূপী তার বহুরূপী। এবং রক্তবীজ 2 নিয়ে শুধু আমাদের না, প্রত্যেকটা দর্শকের, বাংলা সিনেমা যারা ভালোবাসে তাদের জন্য রক্তবীজ সিনেমার জন্য যারা অপেক্ষা করে, সত্যি কথা তাদের জন্য রক্তবীজ 2 খুব বড় একটা সিনেমা পুজোয় আসতে চলেছে। এবং আবির মিমির কেমিস্ট্রিটা আমার খুব ভালো লেগেছিল রক্তবীজে, এবং তার সাথে আরো যারা বিভিন্ন ক্যারেক্টার আছে। এবং আমরা রিসেন্টলি নন্দিতা শিবপ্রসাদে বহুরূপীতে কৌশানী ক্যারেক্টারটা দেখেছি। তার চেয়ে বড় কথা হচ্ছে রক্তবীজের সব থেকে বড় যেটা দর্শকদের আরো বড় অ্যাট্রাকশন ছিল এত বছর পরে ভিক্টর ব্যানার্জি, রাইট। এটা ভীষণভাবে দর্শকের জন্য একটা উপরি পাওনা, কারণ ভিক্টর ব্যানার্জি ভীষণ বড় মাপের একজন অভিনেতা। উনি বহুদিন বাংলা সিনেমার সঙ্গে টাচে ছিলেন না, এবং হিন্দিতে উনি করেছেন বেশ কিছু সিনেমা করেছেন। আমরা আপনি যারা দেখেছে তারা ওখানে ভিক্টর ব্যানার্জিকে দেখেছে। ভিক্টর ব্যানার্জি এবং একটা ভীষণ সিগনিফিক্যান্ট রোলে একজন বড় মাপের মানুষের রোল উনি এখানে পোর্ট্রে করেছিলেন। তো সেইখানে সেই ভিক্টর ব্যানার্জিকে দেখবে সবাই বাংলা সিনেমাতে, আবার এটা নিয়েও একটা রক্তবীজের এক্সপেকটেশন ছিল। এবং আমি রক্তবীজ যখন রিলিজ করে গেছে, অনেকদিন হয়ে গেছে, আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম শিবপ্রসাদ নিজে করেছিলেন যে ভিক্টর ব্যানার্জিকে প্রণাম করছেন, তো বলছে স্যার সবাই তো রক্তবীজ 2 চাইছে, এবং সেখান থেকে এবারে পুজোয় রক্তবীজ 2 রিলিজ করছে। তো এটা একটা হাইপ বিশাল আছে। এবং আগেরটা আমরা রক্তবীজের ভিক্টর ব্যানার্জিকে দেখেছি, এখানে হয়তো আমরা অন্য কাউকে দেখতে পারি, এবং সেই বড় মাপের অভিনেতাও হতে পারেন উনি। হ্যাঁ, একজনের নিয়ে স্পেকুলেশন চলছে, আমি জানি না এটা কতটা সত্যি খবর বা কিছু। শোনা যাচ্ছে মেবি সোহম চক্রবর্তী কিন্তু এই সিনেমাতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, যেটা হয়তো আমার মনে হয়, এটা আমার থিওরি একান্ত অ্যাজ এ দর্শক, যে অঙ্কুশকে যেরকম ভাবে আমরা রক্তবীজে দেখেছি সেরকমই হয়তো একটা কিছুতে সোহমকে দেখবো। তবে আবার শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়ের উপর এরকম একটা ব্যাপার আছে যে ওনারা একই টাইপের ব্যাপার রিপিট করবেন বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে সোহম যদি থাকে হয়তো তার ইমপ্লিমেন্ট আরো ডিফারেন্ট টাইপের আমরা পেতে পারি। এটাই রক্তবীজ 2 নিয়ে বলার, এবং আমরা খুবই অপেক্ষা করছি রক্তবীজ 2 রিলিজ করার জন্য। And last but not the least, যে সিনেমা নিয়ে আমরা এবার আলোচনা করব, যেটা রিলিজ করতে চলেছে পুজোতে, যেটা কিনা যে প্রোডাকশন হাউসের সাথে যে অ্যাক্টর সে করতে চলেছে, যে লিড রোল নাম ভূমিকায় যে রয়েছে সে করতে চলেছে, এই সেম প্রোডাকশন কিন্তু খাদানের টাইমে বাজেটের জন্য ব্যাকআউট করে গেছিল। খাদানের সময় যখন বাজেট নিয়ে কথা হয় তখন কিন্তু এই সেম প্রোডাকশন হাউস রিস্ক পায়নি যে খাদানকে মানুষ কতটা নেবে। ঠিক আছে, তাই আমরা বুঝেই গেছি, আমরা সবাই দর্শকও বুঝে যাচ্ছে আমরা কাকে নিয়ে বা কোন সিনেমা কোন প্রোডাকশন হাউস নিয়ে কথা বলছি। বাট আফটার রিলিজ অফ খাদানের থেকে বেশি বাজেট নিয়ে কিন্তু তারা রঘু ডাকাত করতে আসছে এসবিএফ দেবের সাথে জুটি বেঁধে। এবং এসবিএফ আর দেব এক হলে কতটা ডেডলি ডুও হতে পারে এর বহু বহু প্রমাণ আমাদের কাছে রয়েছে। এবং আমার মনে হয় যে রঘু ডাকাত, তোর কি মনে হয় সেই সব বেঞ্চমার্ককে কি ছাপিয়ে যাবে রঘু ডাকাত? অবশ্যই, আমার তো রঘু ডাকাত নিয়ে মানে রঘু ডাকাত ছাপাতেই পারে, কারণ রঘু ডাকাতে সব থেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ফার্স্টেই আসছে দেব।
নাম্বার 1 আফটার খাদান। হ্যাঁ, খাদান প্রচুর হিট করেছে, ব্লকবাস্টার গেছে, এবং খাদান এখনো অনেক সাকসেসফুলি 100 দিন পার করলো। হ্যাঁ। কিছুদিন 3-4 দিন আগে খাদান 100 ডেজ ক্রস করলো এবং খাদান এখনো বিদেশে রিলিজ করছে। হ্যাঁ, এন্ড তার সাথে রঘু ডাকাত হিসাবে, এবং আমরা দেখেছি রিসেন্ট টাইমে যে দেব নিজের ক্যারেক্টারকে খুব ভালোভাবে এক্সপ্লোর করছে, বিভিন্ন টাইপের মুভি করছে, যেমন আগের বছর পুজোয় বাঘাযতীন করেছিল, আগের বছর বাঘাযতীন করেছিল, এবং দেব খুব সুন্দর করে, মানে আগে একটা টাইম ছিল যে দেব প্রায় একই রকমের সিনেমা করতো, খোকা বাবু, খোকা 420, প্রথম দিকের যে একদম। কিন্তু তারপরে দেব এত সুন্দরভাবে নিজের ক্যারেক্টারকে এক্সপ্লোর করেছে, বিভিন্ন ক্যারেক্টার নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, এবং প্রত্যেকটাতে সাকসেস পেয়েছে, প্রত্যেকটাতে। আমরা যেটা যে কোনো সিনেমা নিয়ে, প্রধান নিয়ে বলি, বাঘাযতীন নিয়ে বলি, টনিক নিয়ে বলি, অন্যান্য ক্যারেক্টার কিন্তু খুব নিজের বুনোহাস এইসবের অনেক আগে বুনোহাস তো সেই এক্সপেরিমেন্ট করেছে, প্লাস সাকসেস পেয়েছে, এবং এইবার আছে রঘু ডাকাত, যেটার বাজেট কিনা অনেক বেশি খাদানের থেকে। তো খাদানের থেকেও বাজেট বেশি, মানে খাদান একটা সিনেমা দিয়েছে যেটা রিসেন্টলি 100 ডেজ ক্রস করলো তুমি বললে, এবং এটা হচ্ছে রঘু ডাকাত। এবং রঘু ডাকাতের কনসেপ্ট বা রঘু ডাকাতের যে পোস্টার দেখলেই একটা মানে ফার্স্ট লুক যেটা, হ্যাঁ, ওই পোস্টার দেখি তো আমি সিনেমাটার প্রেমে পড়ে গেছি, এবং আশা করছি সিনেমাটা খুব ভালো হবে। এবং যেহেতু দেব আছে বা আদার ফ্যাক্টরও অনেক আছে, আদার ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে বড় যেটা দেখতে চলেছি আমরা, হোপফুলি প্রথমবার, আমার মনে পড়ছে না এই কাস্টিং আমরা দেখেছি আগে, দেবের সাথে এবার রয়েছে সোহিনী সরকার। হ্যাঁ, সোহিনী সরকার রয়েছে, যেটা কিনা মানে আমার কাছে খুব এক্সাইটিং একটা ব্যাপার। দেব আর সোহিনীকে আমি জানি না কে মানে রোল কে, মানে রঘু ডাকাত তো দেব করবে, বাট সোহিনী কোন রোলটা করবে আমরা জানি না। আমরা ইধিকাকে আবারও দেখবো। ইধিকাকে আমরা, আমাদের খাদানে ইধিকাকে ভীষণ ভালো লেগেছে, মানে দেব আর ইধিকার যে কেমিস্ট্রিটা ভীষণ ভালো লেগেছে। তো সেখানে আবার ইধিকাকে আমরা এখানে দেখবো, কি রোলে দেখবো জানি না, বাট দেখবো এটুকু তো ফর শিওর। এবং অবশ্যই আমার এই 5টা সিনেমার মধ্যে যদি বলি, ফার্স্ট প্রেফারেন্সে অবশ্যই রঘু ডাকাত থাকবে, তারপরে রক্তবীজ 2। আমি এটা নিয়ে তোকে আগে প্রশ্ন করবো একটা, মানে এক্সপেকটেশনটা নিয়ে আগে আমার তোর থেকে জানা হয়ে যাক, দেন আমি তোকে এটা নিয়ে একটা প্রশ্ন করছি। হ্যাঁ, তো সেটাই বলার যে রঘু ডাকাত আমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা মুভি, এবং পুজোতে অবশ্যই আমি দেখবো কিভাবে সেটা ফুটিয়ে তুলেছে। এবং রঘু ডাকাতের কথা আমি খুব সম্ভবত রঘু ডাকাত সিনেমাটার কথা অনেকদিন আগেই শুনেছিলাম, বাট কোনো একটা কারণে হয়তো রিলিজ করতে পারেনি, এরকম কিছু একটা হয়েছে। না মানে হ্যাঁ, ওটাই বাজেটের জন্যই আর কি এটা ভাবছিল যে কি করবে না করবে, বাট ওই যে বললাম খাদানের টাইমে এসবিএফ যখন বাজেটের জন্য ব্যাকআউট করে, এবং দেব নিজে অনেকগুলো ইন্টারভিউতে খাদানের পর বলেছে, এবং আমার মনে হয় যে খাদানটা থেকে ব্যাক করার পরে যখন দেখেছে খাদানটা এত ফেমাস হয়েছে, তারপরে এক্স্যাক্টলি এটাই বলছি যে দেব এটা অনেক ইন্টারভিউতে বলেছে, যখন এসবিএফ থেকে দেবকে কল করা হয়েছে রঘু ডাকাতের জন্য, এবং বাজেট যেখানে কিনা খাদানের থেকেও হয়তো বেশি, তো তখন দেব এরকম ডিরেক্ট বলেছে যে সত্যি বলো তুমি অপেক্ষা করছিলে না খাদান হিট হওয়ার। তো এটা দেবের আমি অনেকগুলো ইন্টারভিউতে শুনেছি। তো রঘু ডাকাত তো অবভিয়াসলি একটা হাইপ। এবার আমি তোকে যেটা দুটো প্রশ্ন করব, এক, তুই আমাকে বলবি তোর এক্সপেকটেশন লেভেল অনুযায়ী 1 থেকে 5 পরপর, যে তোর এক্সপেকটেশন লেভেল কোন মুভিতে সব থেকে বেশি, সেটার বেসিসে একটা 1 থেকে 5 দে। আর অ্যাজ এ দর্শক তোর কি মনে হচ্ছে যে গল্প, অ্যাক্টিং সব মিলিয়ে সাকসেস রেটে 1 থেকে 5 কে হতে পারে, সেটা তোর প্রায়োরিটি লিস্ট ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। তোর দর্শক হিসেবে কথা না, আগে আমি তোর এক্সপেকটেশন লিস্টটা শুনবো। আমার এক্সপেকটেশন লিস্ট যদি বলি, মানে আমি প্রথমে যেটা এক্সপেক্ট করব, মানে আমি হাই থেকে বলছি। হ্যাঁ, ফার্স্টেই আমি অবশ্যই রঘু ডাকাতকে রাখবো। রঘু ডাকাত 1 নাম্বার, 2 নাম্বারে হচ্ছে রক্তবীজ 2, 3 নাম্বারে হচ্ছে ফেড হাওয়া বদল, আর হচ্ছে দুটো সিনেমা আছে বানসাল আর দুর্গানগর। তো 4 নম্বরে আমি বানসালকে রাখছি, আর 5 নম্বরে দুর্গানগরকে রাখছি। এটা হচ্ছে আমার প্রেফারেন্স লিস্ট বা আমার এক্সপেকটেশন লিস্ট। এন্ড তুমি যেটা বললে যে স্টোরি রাইটিং বা সব দিক দিয়ে বিচার, বড় কথা 3টে হাই ভোল্টেজ প্রোডাকশন হাউস রয়েছে যারা কিন্তু পুজোতে আসা মানে ডিসঅ্যাপয়েন্ট করে না। একটা মানে দুটো তো স্পেশালি এসবিএফ আর উইন্ডোজ, এছাড়াও এসকে রয়েছে, আর দুটো অন্য প্রোডাকশন হাউস রয়েছে। এবার আরেকটা যদি বলি, দাদা এটা বললো যে স্টোরি রাইটিং, অ্যাক্টিং, গল্প সব দিক থেকে আমি যদি মনে করি যে সাকসেস রেট এরকম ভাবে যেতে পারে, নাম্বার 1-এ খুব মন বলছে থাকবে অবশ্যই রক্তবীজ 2। নাম্বার 2-তে আমি জানি না এটা কতটা ঠিক হবে, বাট আমার ফিল আসছে যে
ফের হাওয়া বদল আসতে পারে। নাম্বার 3-তে রঘু ডাকাত, নাম্বার 4-এ দুর্গানগর, আর নাম্বার 5-এ বানসাল। এটা আমার মনে হচ্ছে। ওকে, দেখা যাক আমরা সেটা এইটা মেলে কিনা সুচন্দ্রর এক্সপেকটেশন লিস্ট সুচন্দ্রকে সেই আনন্দটা দিতে পারে কিনা যে এক্সপেকটেশন লিস্ট অনুযায়ী রেজাল্ট আসে কিনা, নাকি ওর দর্শক হিসেবে সিনেমা এতদিন দেখার বেসিসে যেটা ওর মনে হচ্ছে যে স্ক্রিপ্ট অ্যাক্টিং এর বেসিসে হতে পারে সেটা মেলে কিনা, সেটার জন্য আমাদের সবাইকে 26শে সেপ্টেম্বর অবধি ওয়েট করতে হবে। বিকজ এই 5টা সিনেমাই রিলিজ করছে কিন্তু 26শে সেপ্টেম্বর। আর এই আড্ডা শেষ করার আগে আমি লাস্ট তোকে একটা ছোট্ট প্রশ্ন করবো, পুজোতে সৃজিত মুখার্জিকে মিস করবি? হ্যাঁ অবশ্যই, কারণ এই 5টা সিনেমার একটাও সৃজিত মুখার্জির ডিরেকশনে না, এবং সৃজিত মুখার্জি যখনই আসে আমাদেরকে মানে আমরা এক্সপেক্ট করে যাই একরকম। বিশেষ করে পুজো। সৃজিত মুখার্জি অন্য সময় আর সৃজিত মুখার্জি পুজোতে, সৃজিত মুখার্জি অন্য সময় আর সৃজিত মুখার্জি পুজোতে অনেকটা হচ্ছে শিখর ধাওয়ান অন্যান্য সিরিজে আর শিখর ধাওয়ান আইসিসি টুর্নামেন্টে। ঠিক আছে, অনেকটা ব্যাপারটা আমার কাছে এরকমই আমি বলবো। সৃজিত মুখার্জি পুজোতে আসা মানে ডেডলি, মানে যা করে দিয়ে যাবে দর্শক অনেকদিন অবধি মনে রাখবে। 2023-এ আমি মানে 2023 থেকে সিনেমা দেখা শুরু করেছি, তো 2023-এ দশম অবতার একটা ওরকম একটা 22 শ্রাবণের প্রিকুয়েল প্লাস লাস্টিকে ওরকম একটা আমাদেরকে শক দিয়ে দিল। তারপরে 2024-এ টেক্কা, দশম অবতার যদিও বা কেউ ট্যাগ করতে পারে, টেক্কা তো আউট অফ দ্য হ্যাঁ। এবং এই বছরে আমরা সৃজিত মুখার্জিকে পাচ্ছি না পুজোতে। তো পুজোতে সৃজিত মুখার্জি সত্যি কিছু একটা ক্রিয়েট করে যায় যেটার জন্য আমরা মনে রাখি, কিন্তু এবারে পাবো না তো অবশ্যই মিস করবো সৃজিত মুখার্জিকে, বাট আশা করছি পাবো পরে। হ্যাঁ নিশ্চয়ই, ক্রিসমাসের টাইমে আশা করছি যে পাবো। তো এটাই ছিল আমাদের আজকের আড্ডার বিষয়, যে পুজোতে 5টা হাই ভোল্টেজ সিনেমা রিলিজ করছে। কাস্টিং প্রত্যেকটা সিনেমায় নজর কাড়ার মতো, কোনোটায় পরমব্রত চ্যাটার্জি রুদ্রনীল ঘোষ, তো কোনোটায় আবির চ্যাটার্জি মিমি চক্রবর্তী, কোনোটায় সোহম শ্রাবন্তী, তো কোনোটায় অপরাজিতা আড্ড বনি সেনগুপ্ত, তো কোনোটাতে দেব, যেটা কিনা একটা নামই যথেষ্ট। তার সাথে সোহিনী রয়েছে, ইধিকা সদ্য ডেবিউ করেছে আগের সিনেমা দিয়ে, সেই ইধিকা রয়েছে। প্রোডাকশন হাউস দিয়ে ধরলে এসবিএফ রয়েছে, এসকে রয়েছে, উইন্ডোজ রয়েছে, সব হাই ভোল্টেজ প্রোডাকশন। এবং এই যে 5টা, আমি তো অ্যাজ এ দর্শক 5টাই দেখবো, এবং আমি এক্সপেক্ট করবো অনেক দেরি আছে রিলিজ করতে, পুজো এখনো মানে অনেকটা দূরের ব্যাপার, দিল্লি বহুত দূর হয়। কিন্তু তারপরেও আমি বলবো যে সমস্ত দর্শকদের যারা সিনেমা দেখতে ভালোবাসো, ভালো খারাপ কোনটা লাগবে না লাগবে সেটা আমার মনে হয় হলে গিয়ে নিজে ডিসাইড করাটা বেটার। প্রত্যেকের চেষ্টা করো 5টাই দেখার, তাহলে আমরাও দেখবো এবং সেটা নিয়ে তোমাদের সাথে পরে আবার সিনেমা ওয়াইজ একটা করে সিনেমা নিয়ে আমরা যখন এপিসোড করবো তখন আমরা আমাদের সেই সিনেমা দেখে আমাদের যে অনুভূতি সেটা শেয়ার করবো। এবং তোমরাও আমাদেরকে জানিও যে 5টা সিনেমা তো আমরা আলোচনা করলাম, আমরা বললাম আমাদের তোমরা কতটা এক্সাইটেড, তোমাদের প্রায়োরিটি লিস্ট বা তোমাদের এক্সপেকটেশন লিস্ট আমাদেরকেও পাঠিও, আমরাও তাহলে আমরা দেখবো। হ্যাঁ এটাই, আর আশা করি এটা একটা অন্যরকম ভিডিও হলো, তোমাদের ভালো লাগবে, যেখানে কোনো রিলিজ সিনেমা বা সিরিজ নিয়ে আমরা আলোচনা করিনি, যেখানে আমরা আলোচনা করেছি আপকামিং সিনেমা রিলিজ কি করছে এবং সেটা নিয়ে আমাদের এক্সপেকটেশন নিয়ে। তো পরবর্তী ভিডিও নিয়েও আমরা আমাদের চ্যানেলে খুব শিগগিরই আসবো, সেটা সিনেমা না সিরিজ সেটার জন্য একটু তোমাদেরকে ওয়েট করতে হবে। টিল দেন সবাই ভালো থেকো এবং আমাদের ভিডিওর জন্য ওয়েট করো। আর আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে আমাদের ভিডিওর যে কোনো চ্যানেলের যে কোনো নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর লাইক শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। একদম। তো টাটা।